জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব। চুরির জন্য ওয়াহিদা খানমের উপর হামলা বিশ্বাসযোগ্য নয় বলছে মন্ত্রিসভা কমিটি। অবৈধ বিদেশিদের তালিকা হচ্ছে। মসজিদ বিস্ফোরণে আহতদের আইসিইউতে স্থানান্তর, তিতাসে গ্যাস লাইনের লিকেজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের, সাথে আছি রিতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, রোহিঙ্গাদের দেখা মাত্র গুলি করার নির্দেশ ছিল, আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের 2 সেনা সদস্যের স্বীকারোক্তি। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখেছে মানুষ, তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। বাংলাদেশের গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় স্থাপন হল বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ এশিয়ার জন্য এই কার্যালয়টি কাজ করবে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন জিসিএ বোর্ড চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ সময় তিনি বৃহত্তর সহযোগিতার সম্পর্ক সৃষ্টির তাগিদ দেন। Less predictable climate is a matter of absolute survival. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বদ্বীপের সংকট ও সম্ভাবনা তুলে ধরেন। প্রকৃতির ক্রমশ বদলানো চরিত্র সামলাতে নেওয়া বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী। People here have time and again showed their resilience against natural or man-made disasters. Yet there remain a lot of things to be changed. Because of our geographical situation in Bangladesh and because it's a delta, we have to live with nature and natural disaster, but we have to adapt how to save our people's life and their habitation. প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মহামারী করোনায় মানুষের কল্যাণে নেয়া সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান। The COVID-19 pandemic fallout calls for greater cooperation and collaboration among the nations. We should not leave each other, rather force unity to fight the current crisis or any such one in the future. সুন্দর ভবিষ্যতের জন্যই দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তঃরাষ্ট্রীয় সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। This regional office will share best adaptation practices of Bangladesh as well as other countries. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী 700 বিদেশি নাগরিকের তালিকা তৈরি করে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা চুরির জন্য তা বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেছে কমিটি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। নিছক চুরির কারণে দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও ওয়াহিদা খানমকে নিজ বাসায় হামলার বিষয়টি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। এ নিয়ে স্থানীয় সাংসদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাই ঘটনার পেছনে গডফাদারদের খুঁজে বের করতে হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের সামনে বৈঠকের বিষয়টি অবহিত করেন কমিটির সভাপতি। বলেন, দেশের সব উপজেলা কমপ্লেক্সকে সিসিটিভির আওতায় এনে রাত 9টার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। আক্রমণের শিকার না হয় সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি এর আওতায় আনা, যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে প্রভাব খাটিয়ে তাকে ছাড় করে নেওয়ার জন্য যদি মাননীয় এমপি মহোদয় দায়ী থেকে থাকেন, তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে সব গোয়েন্দা সংস্থার তদন্তের সমন্বয় করতে
একটি কমিটি গঠনের। জানানো হয় মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টে 700 বিদেশি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ক্যাম্পেইনে থাকবে তারা এবং তাদেরকে স্ব দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তারা যদি নিজের টিকিট কাটতে সামর্থ্য না হয়, সরকারি পয়সায় টিকিট কেটে দিয়ে তাদেরকে স্ব দেশে প্রেরণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুক, ইউটিউব সহ অনলাইনে বিভিন্ন কন্টেন্টে রাষ্ট্রবিরোধী প্রচারণায় কারা বিজ্ঞাপন দিচ্ছে খুঁজতে বিটিআরসিকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সব প্যারামিটারই উন্নতি হয়েছে। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন এবং তরল খাবার খাচ্ছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের কথা জানান। নিরাপত্তার কারণে ওয়াহিদাকে HDU থেকে স্থানান্তর করা হচ্ছে না, তবে কেবিনে নেয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে বলে জানান ডাক্তার জাহিদ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনে 2টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। এদিকে ফায়ার সার্ভিসও একটি রিপোর্ট জমা দিয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জের বিস্ফোরণ হওয়া মসজিদের চারপাশে গ্যাসের উৎস বের করতে দ্বিতীয় দিনের মতো খনন কাজ করে তিতাস গ্যাসের তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শনে এসে তিতাসের তদন্ত কমিটির প্রধান বলেন, গ্যাস লাইনে 2টি লিকেজ পাওয়া গেছে। কিভাবে এই ছিদ্র হলো তা খতিয়ে দেখা হচ্ছে। একটা জায়গাতে যেখানে মসজিদের বেস করা হয়েছে, সেই বেস আমাদের লাইন থেকে আরও 6 ইঞ্চি বা 7 ইঞ্চি রাস্তার দিকে চলে গেছে, সেখানে আমরা 2টা ছিদ্র পেয়েছি। আর মসজিদের পূর্ব দিকে যে মেন রাস্তা রয়েছে সেখানে পাইপ কোথায় আছে, সেখানে কোনো ছিদ্র আছে কিনা সেই কাজ চলতেছে। এদিকে পুলিশ সুপার জানান, এরই মধ্যে ফায়ার সার্ভিস একটি রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় যারা সন্দেহভাজন তাদের নজরদারিতে রাখা হয়েছে। সবগুলি তদন্ত কমিটি কাজেই শেষের দিকে, সেই ক্ষেত্রে যাদেরকে আমরা খুব সন্দেহভাজন মনে করছি যে যাদের অবহেলার কারণে ঘটনা ঘটেছে, তাদেরকে আমরা বিশেষ নজরদারিতে রাখছি। হয়তো তদন্ত কমিটির রিপোর্ট পেলেই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং বিজ্ঞ আদালতে সুবদ্ধ করব। অন্যদিকে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্তদের পরিবার 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। বয়স্ক ভাতা বা মাসিক এমন একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া উচিত, যার ফলে তাদের যাতে অভাবের মুখ তারা কমপক্ষে স্বামী হারিয়ে, ছেলে হারিয়ে যে একটা শোকের মধ্যে তারা পড়েছে, এই আর্থিক অনুদানের দ্বারা কমপক্ষে তারা যাতে আশ্বাস পায়। জেলা প্রশাসনের গণশুনানিতে মঙ্গলবার 25 জন তাদের বক্তব্য দিয়েছেন। রিপোর্ট জমা দেয়া হবে বৃহস্পতিবার। আমরা আশা করব ইনশাআল্লাহ এর মধ্যে আমরা রিপোর্টটা দিয়ে দিতে পারবো। রত্না জামান, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন সবাইকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আদিত্য মামুনের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় এসি বিস্ফোরণের ঘটনায় আহতদের উন্নততর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্বজনদের আর্জি যেন সুস্থ হয়ে ফিরে আসে তাদের সন্তান। আল্লাহ দিলে ভালোই দেখলাম, যদি আল্লাহ ওষুধ পানি ভালো দেয় আর একটু ট্রিটমেন্টটা ভালো করে, তাই আল্লাহর কাছে চাই যে আমার ছোট জামাইটা থাক, আমি একটা ভরসা চাই। ডাক্তাররা বলছে ইনশাল্লাহ ভালো আছে, দোয়া করেন। ওরা বলে ঠিক বাবা, আগুন ফোড়া রুগী, এই মুহূর্তে কথা পারমিশন নাই। গেল কয়েকদিনে চিকিৎসা সেবায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও অনেকেই চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আরও সংকটাপন্ন। তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পেশেন্টগুলি আমরা আইসিইউতে নেই, সাধারণত ক্রিটিক্যাল অবস্থা যেহেতু খারাপের দিকে যাচ্ছে, এই জন্য আমরা আইসিইউতে শিফট করে ফেলছি। আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কয়েকজনকে বাঁচানো যায় কিনা, আমরা আশা করতেছি হয়তো পারবো। পুড়ে যাওয়া ছাড়াও আরও কিছু সমস্যার কারণে সবাইকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তারা যেহেতু আইসিইউতে আছে, সেই হিসাবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসেবে পেশেন্টগুলো আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান থাকাতে তারা এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন,
ঢাকা। এবার রাখাইনে গণহত্যা প্রসঙ্গ। রোহিঙ্গাদের দেখা মাত্র গুলি করার নির্দেশ ছিল। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-কে এ তথ্য দিয়েছে মিয়ানমারের 2 সেনা সদস্য। ভিডিওতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উইন তুন ও জ নাইং তুন 2017 সালে রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনে রোহিঙ্গা নারী, শিশুসহ নিরীহ মানুষদের হত্যা, গণকবর দেয়া, ধর্ষণ সহ অন্যান্য অপরাধের কথা স্বীকার করে। তারা 19 জনের নাম উল্লেখ করেন যারা সরাসরি এই নৃশংসতায় জড়িত। এছাড়া 6 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এসবের নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছে তারা। গেল মাসে মিয়ানমার থেকে পালান ওই 2 সেনা সদস্য। কোভিড-19-এ দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 19 জন পুরুষ ও 17 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু 4552 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 185তম দিনে 93টি ল্যাবে 14,973টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে 1892 জন। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত 3,29,251, নতুন 3,236 জন সহ মোট সুস্থ 2,27,809 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা 16,59,697। ওয়েব সিরিজ থেকে অনৈতিক, নিন্দনীয় ও আইন বহির্ভূত অংশগুলো সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়েব সিরিজের মনিটরিংয়ের জন্য কেন একটি নীতিমালা তৈরি করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আগের আদেশ অনুসারে 4 সপ্তাহের মধ্যে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ওয়েব সিরিজের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান করে অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালানের ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখা প্রয়োজন বলেছেন বাংলাদেশে নিযুক্ত সদ্য বিদায়ী ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। নওগাঁর আত্রাইয়ে গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথের কাচারি বাড়ি পরিদর্শন করেন রিভা গাঙ্গুলি দাস। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধী দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার। সেই চেতনা ধারণ করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত বাংলাদেশ। সীমান্ত হত্যার জন্য অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, আর এইগুলোর যে বেশিরভাগ সময় ডেথটা ওয়েল উইদিন ইন্ডিয়ান টেরিটরি হচ্ছে। তো সেজন্য এই অ্যাক্টিভিটিগুলো কেন হচ্ছে সেটা আই থিঙ্ক ইজ দ্য মেইন রিজন, যেটা দেখতে হবে। এত স্মাগলিং কেন হচ্ছে আর ওটাকে বন্ধ করতে হবে। শিল্প খাতে বিদ্যুৎ সংযোগের সময় কমিয়ে আনতে চায় সরকার। এই লক্ষ্য বিতরণকারী 4টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় স্বল্প সময়ের সংযোগ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা বিডার নির্বাহী চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। শিল্প খাতের বিকাশ ও উৎপাদন কর্মকাণ্ড গতিশীল করতে বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত যোগান চান বিনিয়োগকারীরা। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে ব্যবসায়ী সমাজের এই দাবি ক্রমেই জোরালো হচ্ছে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের উপরে ওঠার অন্যতম সিঁড়িও হতে পারে বিদ্যুৎ জ্বালানির পর্যাপ্ততা নিশ্চিত করা। বিষয়টি মাথায় রেখে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সাথে বিডার এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান। চুক্তির আওতায় উদ্যোক্তারা আগের চেয়ে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ পাবেন বলে মনে করছেন বিতরণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা। স্বল্প সময়ে বৈদ্যুতিক নতুন সংযোগ গ্রহণ করতে পারবে বিধায় দেশি বিদেশি শিল্প প্রকল্পসমূহ দ্রুত সময়ে উৎপাদনে যেতে পারবে। রিলায়েবল এবং কোয়ালিটি বিদ্যুৎ পেতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা সুনিশ্চিত করব। মুজিব বর্ষে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হবে বলে জানালেন বিদ্যুৎ সচিব। আর বিডার নির্বাহী চেয়ারম্যানের আশা চুক্তির সব শর্ত ও উদ্যোগ দ্রুত পূরণ হবে। হ্যাসেল ফ্রি পেতে চান, যদি আপনার খুব তড়িৎ এটি দেওয়া যায়, তাড়াতাড়ি দেওয়া যায়, তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস সেটি কমে যায়। সাস্টেনেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড মডার্ন ইলেকট্রিসিটি আমরা এদেশের মানুষকে পৌঁছে দেব, সর্ব ধরনের গ্রাহককে আমরা পৌঁছে দিতে পারবো। 35টি সংস্থার মাধ্যমে 154টি সেবা দেয়া হবে বিডার ওয়ান স্টপ সার্ভিস থেকে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসী খবর।
দুবাই এক্সপোতে বাংলাদেশ সরকারের নানা কর্মসূচি তুলে ধরা হবে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। আজমান জারাপ ইন্ডাস্ট্রিয়াল জোন 2 এলাকায় স্টার গোল্ড গ্রুপের স্টার হোম হাইপার মার্কেট LLCর উদ্বোধন করে কথা জানান তিনি। এ সময় দুবাই কনসুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, আবুল কালাম, আইয়ুব আলী, বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন সহ 3 জন। 3 বারের টানা সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন বাদুল রায় ও শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শিদির প্রতিপক্ষ শেখ মোহাম্মদ আসলাম। ফুটবলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আবারও প্রার্থী হয়েছেন বলে জানান কাজী সালাউদ্দিন। আর বর্তমান কমিটিকে ব্যর্থ দাবি শফিকুল ইসলাম মানিকের। এখন পর্যন্ত 21টি পদে প্রার্থী 49 জন। ভোট হবে 3রা অক্টোবর। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত, বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব। চুরির জন্য ওয়াহিদা খানমের উপর হামলা বিশ্বাসযোগ্য নয়, বলছে মন্ত্রিসভা কমিটি। অবৈধ বিদেশিদের তালিকা হচ্ছে। মসজিদ বিস্ফোরণে আহতদের আইসিইউতে স্থানান্তর। তিতাসের গ্যাস লাইনের লিকেজ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।